ঘুমের মধ্যেও তোমাদের মাঝে মাঝে এমনটা হতে পারে? তোমরা প্রবলভাবে ঘুমিয়ে পড়েছো হয়তো। মাঝে মাঝে হয় না যে শরীর খুব ক্লান্ত হয়ে পড়েছে আর তোমরা বিছানায় শোয়ার একটু পরে ঘুমিয়ে পড়েছো, অথচ প্রবল ক্লান্তিতে কিন্তু ঘুম ভালো হবে না। তখন ঘুম হয় কেমন যেন ওই ছেঁড়া ছেঁড়া, আর সেই ঘুমের মধ্যেই অদ্ভুত কিছু স্বপ্ন এসে পড়ে আমাদের চোখের সামনে। এমনই সময় আমরা স্বপ্ন দেখলে যেমন সেই স্বপ্ন আমাদের মনে থাকে কিছুটা, ওই সময় স্বপ্ন দেখলে কিন্তু কিছুই মনে থাকবে না। আর দেখবে ওই সময় স্বপ্নগুলো হয়তো একটু কেমন লাগবে। আমিও তেমনই শুয়ে পড়েছি বাড়ির দেওয়ার কাছে। মাথার ভেতর প্রবল একটা ঝিমঝিম ভাব হয়ে চলেছে। পেট খালি, কিন্তু ওই সময় যে কারোর কাছে চেয়ে কিছু খাবো সেই ক্ষমতা আমার নেই। এমনটা কিন্তু আমার খুব সহজে হতো না। ছোটবেলায় মাঝে মাঝে হঠাৎ করে জ্বর চলে আসতো, তবে সাধনার পথে বেরিয়ে পড়ার পর এমন অবস্থা কিন্তু হয়নি। আমি প্রবল বৃষ্টিতে কিংবা ঠান্ডা হাওয়ার মধ্যে যে একভাবে থেকে গিয়েছি তেমনটাও নয়। এই সমস্ত কিছুর মধ্যে কোথা দিয়ে যে কি হয়ে গিয়েছিল সেটা মনে নেই। শুধু মনে আছে প্রবলভাবে কাঁপতে কাঁপতে ঝাপসা চোখে যখন আমি সেই বাড়ির দেওয়ার উপর উঠে শুয়ে পড়েছি, ঠিক তখনই কে যেন হ্যারিকে নিয়ে আমার দিকে আসতে শুরু করেছিল। তার গলার শব্দ স্পষ্টভাবে আমি দুবার শুনতে পেয়েছিলাম। তারপর সেই হ্যারিকেনটা আমার মাথার কাছে রেখে আমার কপালের কাছে হাত রেখেছিল। ব্যাস, এই পর্যন্তই। তারপর আর কিছুই আমার মনে নেই। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, তখন দেখতে পেলাম আমি শুয়ে রয়েছি একটা ঘরের মধ্যে। পায়ের কাছে মাটির খোলা জানালা দিয়ে রোদ এসে ঢুকছে। উঠে যেতেই বুঝতে পারলাম শরীর বেশ ক্লান্ত। মাথার ভেতরটা কেমন যেন ঝিমঝিম করে উঠল। বিছানার একপাশে হাত রেখে কোনো রকমে বিছানার উপরে উঠে বসতে গিয়ে বুঝতে পারলাম আমি গ্রামের কোনো একটা ঘরে এসে শুয়ে রয়েছি। কেউ আমাকে এখানে নিয়ে এসেছে এমনটা ভেবেছি। ঠিক তখনই ঘরের দরজাটা ঠেলে একজন ভেতরে এসে ঢুকলো। আমি তার দিকে তাকাতেই বুঝতে পারলাম এই গ্রামেরই কোনো লোক হবে। তার পরনের পোশাক পরিচ্ছদ এবং তার ওই মুখের সারল্য মাখা হাসির সমস্তটাই গ্রাম্যতার পরিচয় দেয়। সে আমার ঠিক মাথার পাশে বিছানার কাছে এসে বসে বলল, ঠাকুরমশাই, এখন শরীর কেমন লাগছে? এমন জ্বর বাঁধালেন কি করে? তার কথা শুনে প্রথমে আমি কিছুই উত্তর দিলাম না, শুধু তাকিয়ে দেখতে লাগলাম ঘরের আশেপাশে, এবং আমায় দেখে সে বুঝতে পেরেছিল আমি গোটা ব্যাপারটা এখনো বুঝে উঠতে পারিনি। তো সে নিজেই আবার শান্ত হাসি মুখে বলল, কি করি বলুন তো? আপনি তো আমার বাড়ির দাওয়ার কাছে এসে অজ্ঞান হয়ে পড়লেন। তারপর আমি আর কি করি? গ্রামের এক বদ্যিকে ডেকে আনলাম। সে জানালো আপনার প্রবল জ্বর। তারপর থেকে 2 দিন আপনি ঘুমিয়েছিলেন। এই আজ জ্ঞান ফিরেছে। আমি তার কথায় এবার বিছানার উপরে বসতে গেলাম। সে এসে আমার হাত ধরতেই আমি বিছানায় বসলাম। তারপর বললাম, 2 দিন ধরে অজ্ঞান হয়েছিলাম। আচ্ছা, আমার ঠিক কি হয়েছিল বলো তো? তেমন কিছু নয় ঠাকুরমশাই, আপনার প্রবল জ্বর এসেছিল। আপনার গোটা শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। মাঝে মাঝে শরীর কেঁপে উঠছিল। আপনাকে বদ্যিমশাই ওষুধ দিয়ে যায়। ওপর থেকে আপনি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছেন, তবে তবে এখনও আপনার শরীরে সামান্য জ্বর রয়েছে। মাধাইয়ের কথা শুনে আমার মনে পড়ল কাল সন্ধ্যে থেকে আমার গোটা শরীর কেমন যেন করছিল। আর বিশেষ করে এই গ্রামে আসার পর থেকেই ব্যাপারটা শুরু হয়েছে। সন্ধ্যার দিকেই আমি এই গ্রামে প্রবেশ করেছিলাম। তারপর গ্রামের বাইরের একটা গাছের তলায় অপেক্ষা করছিলাম। তখনই প্রথম মাথার ভেতর কেমন যেন হালকা যন্ত্রণা শুরু হয়। গাছের তলায় হেলান দিয়ে অনেকক্ষণ বসেছিলাম। পরে বুঝতে পারলাম এখানে বসে থাকলে রাত বাড়তে আরও বেশি ঠান্ডা লাগবে। তাই কোনো রকমে বাড়ি পর্যন্ত এসে পড়েছিলাম, কিন্তু এমনটা হঠাৎ করে হলো কি করে সেটাই বুঝতে পারলাম না। মাথায় আরও কিছু বলেছিল, তার মধ্যে আরও একটা কথা বলেছি। আমি নাকি
কোনোভাবে ওই অজ্ঞান থাকা অবস্থায় বিড়বিড় করে কিছু বলে চলেছিলাম। ঠিক কী বলেছিলাম সেটা সে আর বলতে না পারলেও একটা কথা কিন্তু বারবার বলে চলেছিল। উম, আপনার দুটি চোখ বন্ধ ঠাকুরমশাই, তবু আপনি বারবার বলে চলেছিলেন ওই জানালার কাছে কেউ একটা দাঁড়িয়ে আছে। আমার ঘরের জানালা রাতের বেলায় বন্ধ করে রাখি, তবুও আপনি বারবার ওটাই বলছিলেন যে ওপারে কেউ দাঁড়িয়ে আছে আর সে আপনাকে দেখছে। আপনার কথা শুনে তো আমার স্ত্রী ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। বাইরে গিয়ে দেখে এসেছি সারা বাড়ির সীমানায় কেউ কোথাও নেই, অথচ আপনি সেই একই কথা বলে চলেছেন। মাধাইয়ের কথা শুনে কেমন যেন অবাক লাগলো। আমি এমন একটা কাজ করেছি, ওই জানালার কাছে যদি কেউ দাঁড়িয়ে থাকে সেটা আমি জ্ঞান হারানো অবস্থায় দেখতে পাবোই বা কি করে? আর যেটা দেখতে পাবো না সেটা আমি বলতে যাবই বা কেন? কোনো প্রশ্নেরই ঠিক উত্তর আমার মনে আসছিল না। মাধাই আমার বিছানার পাশে বসে একটা মাটির পাত্রে কিসের যেন রস এনে রাখলো, তারপর আমায় বলল, ঠাকুরমশাই, এখানে আপনার ওষুধ রয়েছে, আপনি একটু বিশ্রাম নিয়ে তারপর ওষুধ খেয়ে নিন। আর একটা দিন বিশ্রাম করলেই আপনার শরীর বোধহয় ঠিক হয়ে যাবে। আমি কিন্তু ততক্ষণে এই দুদিন রাত্রের কয়েকটা ব্যাপার মনে করতে পেরেছি, আর সেটা মনে করতেই বুঝতে পারলাম ঘুমের ঘোরে আমি ওই জানলার দিকে তাকিয়ে মোটেই কাউকে দেখতে পাইনি। তার বদলে আমি স্বপ্নের মধ্যে দেখতে পেয়েছিলাম তাকে, আর যাকে দেখতে পেয়েছিলাম সে নেহাত অতি সামান্য কিছু নয়। আর তার কথা মনে হতেই বসে থাকা অবস্থাতেই আমার গোটা শরীর কেমন যেন একবার থরথর করে কেঁপে উঠল। মনে হলো এই সূর্যের আলোয় দিনের বেলাতেও চারপাশটা কেমন যেন আঁধার হয়ে এসেছে। চোখের সামনেটা ঝাপসা মনে হতে লাগলো, কারণ হঠাৎ করে একটা নাম আমার মনে পড়ে গেছে। বহুদিন আগে আমি নাম শুনেছিলাম। আজ এই বহুদিন পরে সেই কথাটা মনে করতেই আমি বুঝতে পারলাম আমার ভাগ্যে যে অপেক্ষা করে আছে সেটা ভালো কিছু না। আমার চোখ মুখ দেখে বোধহয় মাথায় কিছু একটা বুঝতে পেরেছিল। বিছানার কাছে বসে আমার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, কি 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 হলো ঠাকুরমশাই? আপনি কি ভয় পেয়েছেন নাকি? আমি মাদাইয়ের কথার উত্তর দিতে পারলাম না। তার খোলা জানালা দিয়ে রোদ এসে আমার বিছানার একপাশে পড়েছে। আমি সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ক্লান্ত কাঁপা গলায় বলে উঠলাম একটাই কথা, জড়াসুর, মাদাই, জড়াসুর আবার এসেছে। আমি জানি মাদাই আমার কথা কিছুই বুঝতে পারেনি, কিন্তু আমার মুখের অবস্থা দেখে সে বুঝতে পেরেছে আমি যার কথা বলেছি সে নেহাত সামান্য কিছু নয়। মনে পড়ে গেল ছোটবেলা সেই ঠাকুরদার কথা। কিশোরী মনে আছে আমরা একবার সেই জড়াসুরের কথা শুনেছিলাম? সেই ছোটবেলায় তারানাথের বেশ জ্বর আসতো বারবার। সেই জ্বর তার অনেক দিন পর্যন্ত থাকতো। একবার সেই জ্বরে তার শরীরের অবনতি দেখা যায়, তারপরে তারানাথের ঠাকুরদা জড়াসুরের পুজো করে তাকে সেই জ্বর থেকে মুক্তি দিয়েছিল, মনে আছে? হ্যাঁ, আলবাত মনে আছে বই কি। সেই তো ঠাকুরমশাইয়ের ঠাকুরদা মারা গিয়েছিল, তারপর ঠাকুরমশাই বলেছিলেন যে ঠাকুরদা নিজের জীবন দিয়ে তার জীবন বাঁচিয়ে দিয়ে গেছে, সেই ঘটনা তো। তারানাথ কিন্তু তার গোটা জীবনে এমন অনেকের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছে। সে তুমি মধুসুন্দরী দেবীর কথা বলো কিংবা মাথু পাগড়ির কথা বলো, আবার সেই সাধু কাল ভৈরব, এরা তো রয়েছে। ঠাকুরমশাই অবশ্য বলেন নাকি এ সমস্ত ভাগ্যের লিখন, ভাগ্যে যা লেখা রয়েছে তাই হবে। তা যেমন খণ্ডানো যাবে না, তেমন পরিবর্তনও করা যাবে না। মাঝে মাঝে ঠাকুরমশাইয়ের সমস্ত কথা কিন্তু আমার বিশ্বাস হয় না, জানো। এই যে অমর জীবনের কথাই ধরো না, অমর জীবনের ব্যাপারে ঠাকুরমশাই গোটা জীবন নাকি তেমন কিছুই জানতে পারেননি, অথচ এমনটা কি হতে পারে? কিশোরীর কথা শুনে বুঝতে পারলাম কিশোরীর প্রবল যুক্তিবাদী মন আর তার মনের অবিশ্বাস এখনো আগের মতোই রয়ে গেছে। তাই বললাম, দেখো, তারানাথ কিন্তু নিজেই বলেছে অমর জীবন আসলে কে ছিল। তা শুধু তার পক্ষে কেন, অন্য অনেকের পক্ষেও বোঝা সম্ভব নয় সেই পৃথিবীর কেউ ছিল না।
সে এমন উচ্চস্তরের কোনো আত্মা ছিল যাকে দেখা সম্ভব নয়। আর তারানাথের গোটা জীবনের মাত্র একবারই তাকে দেখতে পেয়েছিল, তাও ছোটবেলায়। একটা ব্যাপার আমার মনে হয় যেন ঠাকুরমশাই মাঝে মাঝে আমাদের অনেক কথা কিন্তু বলেন না। এই যেমন ধরো আমার জীবনের কথা। তাছাড়া অনেক সময় গল্প বলতে বলতে এমন অনেক কিছুই আছে যেগুলো উনি আমাদেরকে এড়িয়ে যান, তাই না? সে যদি তারানাথ মিথ্যে কথাও বলে, সেটা বোঝার মতো কোনো ক্ষমতা তো আমাদের কাছে নেই। সে মিথ্যে বলছে না সত্যি বলছে তা প্রমাণ আমরা কি করে খুঁজে বার করতে পারবো বলো তো? সেইটাই তো, বুঝলে না? এই যেমন ধরো জরাসুরের ব্যাপারে আমি কিন্তু আরও একটা পুরোহিতের কাছে জিজ্ঞেস করেছিলাম। সে কিন্তু বলেছিল এই জরাসুর নাকি সত্যিই রয়েছে, তবে তার কথা খুব একটা শোনা যায় না। আর যার যার উপরে তার নজর পড়ে তাকে নাকি বাঁচানো সম্ভব হয় না। মাঝে মাঝেই শোনা যায় নাকি প্রবল জ্বরে কেউ মারা গিয়েছে। সেক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু জরাসুরের প্রকোপ থাকে। দেখো কিশোরী, তারানাথের কথায় দুনিয়াতে সব কিছুরই পেছনে একটা কারণ থাকে, আর তার সব কিছু পূর্ণ নির্ধারিত। তবে তেমন করে ভাবতে গেলে গোটা জীবনকে উপভোগ করা সম্ভব নয়। তাই বেশি না ভেবে যেটা যেমন হচ্ছে তেমন হতে দেওয়াই ভালো নয় কি? কিশোরী আমার কথার উত্তর দিল না। খোলা দরজা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। অল্প অল্প বৃষ্টি হয়ে চলেছে এখন। একটু আগে পর্যন্ত অঝরে বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির জল বাইরে রাস্তার একপাশে অল্প অল্প জল জমতে শুরু করেছে। আমরা অপেক্ষা করছিলাম বৃষ্টি আরেকটু কমে যাবে, তাহলে ছাতা নিয়ে বেরিয়ে পড়ব। যদি আবারও অঝরে বৃষ্টি নামে তখন তো ঝামেলা করতে হবে। কিশোরী বাইরের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আর অপেক্ষা করে লাভ নেই, চলো বেরিয়ে পড়ি। ছাতা তো রয়েছে হাতে, তারপর না হয় ট্রামটা ধরে নেব, তাহলে বৃষ্টিতে খুব বেশি ভিজতে হবে না। অনেকটা দেরি হয়ে যাচ্ছে যে, চলো চলো। তা ঠিক বলেছ, সত্যি দেরি হয়ে যাচ্ছে। আমাদের জন্য অপেক্ষা করবে আবার, আর আমরা না গেলে তার আজকের দিনটাও মাটি হয়ে যাবে। এমনিতেও তার খদ্দের জোটে না, তার ওপর আজ আবার বৃষ্টি। আমরা অপেক্ষা করলাম না। চা খাওয়া অনেকক্ষণ আগেই শেষ হয়ে গিয়েছিল, তাই পোশাক বদলে নিয়ে ছাতা হাতে রাস্তায় নামলাম। রাস্তায় নামতেই কিন্তু বৃষ্টি কমে এলো। তখন আর ট্রাম ধরে শুধু শুধু পয়সা খরচ করতে ইচ্ছে হলো না। তার চেয়ে মটলেনে পৌঁছে না হয় সিগারেট আর তেলে ভাজা কিনে নেওয়া যাবে। যেমন ভাবা তেমন কাজ। মটলেনে পৌঁছে সিগারেট কিনে নিলাম, তেলে ভাজা কিন্তু পাওয়া গেল না। আমরা দুজনে হাঁটতে হাঁটতে গিয়ে পড়লাম তারানাথের বাড়ির উঠোনে। বৃষ্টি তখন অল্প হয়ে চলেছে। তারানাথের ঘরের দরজা বন্ধ, সেই কারণে কড়া নাড়তেই ভেতর থেকে তারানাথের গলা ভেসে এলো। কে কে অসময় এলো আবার? আমি কিছু বলার আগেই কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই আছেন নাকি? আমরা এসেছি ঠাকুরমশাই। এই বৃষ্টির দিনে দরজা বন্ধ করে ঘরে বসে থাকলে হবে? বৃষ্টির দিনে সিগারেট সাথে বেশ জমিয়ে গল্প হবে তো ঠাকুরমশাই। ভিতর থেকে আর গলার শব্দ ভেসে এলো না। তারানাথ দরজা খুলে দিতেই আমি আর কিশোরী ঠান্ডা হাওয়ার সাথে ঢুকে পড়লাম ঘরের ভেতরে। ছাতা বারান্দার একপাশে রেখে ভেজা জুতো আগেই খুলে ফেলেছিলাম। তারানাথ বলল, হ্যাঁ, তাড়াতাড়ি ঢুকে পড়ো, দেরি করো না, বাইরে থেকে বৃষ্টির জল আসছে। আমরা দেরি করলাম না। তারানাথ ঘরের ভেতরে ঢুকে বিছানার একপাশে বসে পড়তেই তারানাথ দড়ি থেকে গামছা এনে দিল। তাতেই মাথা আর হাত মুছতে মুছতে কিশোরী বলল, হ্যাঁ ঠাকুরমশাই, আজ কিন্তু একটা জমিয়ে গল্প বলতেই হবে। আজ কিন্তু কোনো না শুনবো না। আজ তোমাদের ইচ্ছে মতো গল্প বলতে হবে, তাই তো? আচ্ছা, বেশ বেশ, তা ফরমাইশটা শুনি তোমাদের আগে, তারপর যদি বলার মতো কিছু থাকে নিশ্চয়ই বলবো। আপনি অনেকদিন আগে আমাদের একবার জরাসুরের গল্প বলেছিলেন। সেই জরাসুরের কথা আরেকবার শুনতে ইচ্ছা করছে। মানে তেমন কোনো গল্প যদি আপনার জানা থাকে তাহলেই। তারানাথ আমাদের কথা শুনে কেমন যেন একটু অবাক হয়ে গেল। ঘরের আধো অন্ধকারে তার মুখের ভাবটা ভালোভাবে দেখা না গেলেও বুঝতে পারছিলাম। জরাসুর, সে কথা মনে পড়লে সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, বুঝলে? সেই যে পাঁঠার রক্ত দিয়ে জরাসুরের মূর্তি একেবারে গলিয়ে ফেলা, তারপর ঠাকুরদার এভাবে মারা যাওয়া, আমার শরীর আস্তে আস্তে সেরে ওঠা,
ওই সময়টা আমি সেভাবে তেমন কিছুই বুঝতে পারিনি, তবে যত বড় হয়েছিলাম ততই বুঝতে পেরেছিলাম। আর এটাও বুঝতে পেরেছিলাম আমায় বাঁচানোর জন্য ঠাকুরদা কিভাবে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। সত্যি কথা যদি শুনতে চাও, তাহলে আমার ঠাকুরদা আমায় বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন মানুষের বিপদের সময় তার পাশে থাকা প্রয়োজন, আর তা যদি নিজের রক্ত হয় তাহলে আরও। তার জন্য যতটা করা সম্ভব তা করা যেতেই পারে। ঠাকুরদা না হয় নিজের রক্তের জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন, তবে আমি এই কারণে যখনই সুযোগ পেয়েছি কারণ না কারোর সাহায্য করেছি। সে তো আমরা জানি, আপনার দীক্ষা দেওয়ার সময় আপনার গুরুজিও আপনাকে এই কথা বলেছিল। তবে এই জরাসুরের সাথে আপনার আর কি জীবনে কখনো দেখা হয়েছিল? মানে এমন কোনো পরিস্থিতিতে কি পড়েছিলেন যার মাঝে জরাসুরও নিজেও ছিল? জরাসুর অতি সাধারণ কেউ নয়, তা তোমাদের আগেই বলেছি। তার ক্ষমতা অতি প্রবল। একবার তার নজর কারোর উপরে পড়লে সেখান থেকে বেরিয়ে আসাটা সহজ কাজ নয়। তবে জরাসুরের নজরে আমি আরও একবার পড়েছিলাম। তো কিভাবে পড়েছিলাম সে কথা আমি নিজেও জানি না। ছোটবেলায় যেমন প্রবলভাবে ওই জ্বরের ব্যাপারটা থাকতো, পরে কিন্তু তেমনটা হয়নি। হঠাৎ করেই একদিন শুরু হয়ে যায় ব্যাপারটা। তো সে কথাটাই আজ তোমাদেরকে বলি। রোশো, তার আগে একটা সিগারেট খেয়ে নি। তারানাথ সিগারেট তুলে নিয়ে তাতে অগ্নি সংযোগ করল। তারপর বেশ কিছুক্ষণ ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলেন। অনেক বছর আগের কথা। তখন আমি সাধনার জীবনে বেশ কয়েক বছর কাটিয়ে ফেলেছি। মধুসুন্দরী দেবী কিংবা মাতু পাগলির আশীর্বাদে কিছু ক্ষমতা আমার হয়েছে। তবে তোমরা হয়তো জানো, সাধনার জীবনে আমি যা পেয়েছিলাম তা অতি সামান্য। আমি কখনোই কোনো কিছুতেই ভালোভাবে সিদ্ধি লাভ করে উঠতে পারিনি। যা শিখেছিলাম অতি সামান্যই ছিল, আর তার সাথে অজানা থেকে গিয়েছিল অনেক কিছুই। তবে ওই গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো সাধনা, সাধুসঙ্গ করা, তন্ত্রের কথা শোনায়, সব কিছু একটা আকর্ষণ আমায় পথে পথে ঘুরে বেড়াতে বাধ্য করত। সেভাবে ঘুরতে ঘুরতে একবার হঠাৎ করে আমি প্রবল বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম। একবার এক গ্রামে গিয়ে পৌঁছেছি প্রায় সন্ধ্যের সময়। তবে গ্রামের পথে পা রাখবার সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটল। ততক্ষণে সন্ধ্যা হয়ে এসেছে। গ্রামের সন্ধে মানে একরকম রাত প্রবেশ করা। অন্ধকারের মধ্যে গ্রামের শেষের ফাঁকা মাঠ পেরিয়ে গ্রামের ভেতরে ঢুকতে শুরু করেছি। হঠাৎ করে ঠান্ডা হাওয়ায় গোটা শরীর কেমন যেন তীর তীর করে কেঁপে উঠল। যেন মনে হলো ঠান্ডা হাওয়ার সাথে কি যেন একটা এসে আমার শরীরে ঢুকে পড়ল। থরথর করে গোটা শরীরটা কেঁপে ওঠার সাথে সাথেই আমি বুঝতে পারলাম মাথাটা কেমন যেন ভারী হয়ে আসছে। কোন রকমে গোটা শরীরটা ঠিক রেখে কাঁপতে কাঁপতে ঢুকলাম গ্রামের পথে। এক পাশে একটা ছোট্ট জমি, তার পাশে একটা কিসের যেন গাছ। এত ছায়ার মধ্যে তা বোঝা সম্ভব নয়। কোন রকমে সেই গাছের তলায় গিয়ে বসতে বুঝতে পারলাম আমার প্রবল জ্বর আসতে শুরু করেছে। তবে গোটা বিকেল আমি হেঁটে এসেছি তেমন কিছুই মনে হয়নি। তাহলে হঠাৎ করে এত জ্বর আসতে শুরু করলো কি করে? আর তাছাড়া এর মধ্যে আমি বৃষ্টিতে ভিজিনি কিংবা এমন কিছুই হয়নি যে আমার ঠান্ডাও লাগবে। তবুও বুঝতে পারলাম জ্বর আসছে। কারণ থাকুক কিংবা অন্য কিছু হয়ে থাকুক আর নাই বা থাকুক, জ্বর আমার আসছে। আর তাই নিজেকে সামলানোর জন্য গাছের তলায় হেলান দিয়ে দুটো হাত দিয়ে গোটা শরীর জড়িয়ে গায়ের উপর থাকা লাল রঙের কাপড়টা খুলে নিয়ে সারা গায়ে পেঁচালাম। এর আগে শীতকালেও আমি গ্রামের পথে পথে রাত কাটিয়েছি, তেমন কিছুই মনে হয়নি। তবে হঠাৎ এমন মনে হলোই বা কেন? মাথা ঝিমঝিম করতে করতে একসময় চোখে অন্ধকার দেখলাম। বুঝতে পারলাম আর এখানে এভাবে বসে থাকা সম্ভব নয়। এখানে যদি একবার আমি অজ্ঞান হয়ে যাই, তাহলে আর কিছু না হোক গ্রামের শেষের ওই জঙ্গল থেকে নিশাচর জন্তু বেরিয়ে এসে আমার ক্ষতি করতে পারে। বিষধর সাপ বেরিয়ে পড়ে রাতের বেলা গ্রামের পথে। এই সমস্ত কিছু ভেবেই কোনো রকমে নিজের শরীরটাকে তুলে ধরলাম। তারপর কিভাবে যে হাঁটতে হাঁটতে গ্রামের প্রথম বাড়িটার দাওয়ার পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম তা আমার মনে নেই।
তারানাথের সিগারেট শেষ হয়েছিল। সিগারেটের শেষ টুকরোটুকু বাইরে ফেলে আবার বিছানার পাশে নির্দিষ্ট জায়গায় বসে কিশোরী বলল, দাঁড়ান দাঁড়ান, মানে আপনি বলতে চাইছেন যে ওই গ্রামে পা দেওয়ার পরই হঠাৎ করে আপনার জ্বর এসেছিল, তাই তো? কিন্তু এরকম হঠাৎ করে মানে কি করে হয় ঠাকুরমশাই? কি করে হয় তা আমি জানি না, আদৌ কি হয়েছিল সেটাও আমি তখন জানতাম না। প্রবল ঘোরের মধ্যে সেই বাড়ির দাওয়ার কাছে বসে আমি কখন যেন জ্ঞান হারিয়েছিলাম। তারপর তো সেই বাড়ির মাথাই আমায় সেবা শুশ্রূষা করে আমার জ্ঞান ফিরিয়ে এনেছিল 2 দিন পরে। আচ্ছা, আপনি বলেছিলেন গ্রামে পা রাখার সময় আপনি কোনো একটা অদ্ভুত ব্যাপার বুঝতে পেরেছেন, কিছু দেখতে পেয়েছিলেন কি? তারানাথ হাসি মুখে আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, নিজের চোখে যে কিছু দেখতে পেয়েছিলাম সে কথা বলবো না, তবে মনে হয়েছিল আমার আশেপাশে অন্ধকারের মধ্যে যেন কিছু একটা রয়েছে, এমন কিছু একটা যে অতি স্বাভাবিক কিছু নয়। আর যেটা মনে হয়েছিল সেটা তার চেয়েও বেশি ভয়ানক আমার মনে হয়েছিল। আমি আমার চারপাশে যাকে অনুভব করতে পেরেছিলাম সে আমার অচেনা নয়, এর আগেও তার সাথে আমার দেখা হয়েছিল। সে যাই হোক, মাথায় সেবা শুশ্রূষাতে আমি একরকম সেরেই উঠলাম, আর তখনই জানতে পারলাম অজ্ঞান থাকা অবস্থায় আমি জানলার কাছে কাউকে মাঝে মাঝে দেখতে পেয়েছি। ব্যাপারটা কিন্তু মন থেকে এত সহজে বেরিয়ে গেল না, ব্যাপারটা মনের মধ্যেই রয়ে গেল। কাকে দেখতে পেয়েছিলাম আমি, আর সেটা সত্যি নাকি স্বপ্ন দেখেছিলাম কি জানি। 2-1 দিন সেই গ্রামে থেকে তারপর সেখান থেকে বেরিয়ে পড়ব ভেবেছিলাম। মনের মধ্যে এমনই একটা ধারণা নিয়ে গ্রামে একদিন ঘুরে কাটালাম। সেদিন সন্ধ্যের দিকে মাধাই আর মাধাইয়ের বউয়ের সাথে বেশ অনেকক্ষণ বসে কথাবার্তা বললাম। মাধাই দেখলাম আমার কথা শুনে বেশ খুশি হচ্ছে। গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোর কথা, সাধনার কথা সমস্ত শুনে আনন্দ পেল। বেশ কিছুক্ষণ পর কথা বলতে বলতে মাধাই আমাকে বলল, আমাদের গ্রামে একবার বড় বিপদ হয়েছিল জানেন তো ঠাকুরমশাই। গ্রামে একজন কি কিসের যে নজর পড়েছিল কে জানে, তার ভীষণ জ্বর, ছোট থেকে তার জ্বর আর কমেই না। তারপর তার বাড়ির লোকেরা কি একটা যেন করেছিল। আসলে তাদের বেশ বড় বংশ নামডাক রয়েছে। গ্রামের বাইরের দিকে তারা একটা পুজো করেছিল। তখন আমরা অনেক ছোট, অত কিছু বুঝিও না। তবে তার নাম কোনো একটা অসুর ছিল। অসুরের যে পুজো হয় সে কথা প্রথমবার জানতে পেরেছিলাম, আর তাকে দেখতেও ভীষণ ভয়ঙ্কর। অমন মূর্তি এর আগে কখনো দেখেছি বলে তো আমার মনে পড়ে না। তার 3টে মাথা, 6টা হাত। তার মূর্তি নাকি ওই গ্রামের শেষের দিকে করা হয়েছিল। তারপর সেখানেই সেই মূর্তিকে আবার রাতারাতি মাটির সাথে মিশিয়ে দিয়েছিল কি করে যেন। আসলে গোটা ব্যাপারটা আমি ঠিক ভালোভাবে বলতে পারবো না ঠাকুরমশাই, তবে আপনার কথা শুনতে শুনতে কথাটা মনে পড়ে গেল, তাই আপনাকে বললাম আর কি। কথাটা শুনে ততক্ষণে আমার গোটা শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। 3 মাথাওয়ালা 6 হাত বিশিষ্ট সে অসুর যার বিভৎস মূর্তি দেখে যে কেউই ভয় পাবে। ঠিক এই কারণেই বোধ হয় গ্রামের শিশুদের কিংবা বেশি কাউকে ওদিকে ঘেঁষতে দেওয়া হয়নি। গ্রামের শেষের দিকে আমি এসেছিলাম, সেদিকের কথাই কি মাথায় বলছে। এখানে এসেই আমার জ্বর এলো, আর এখানে এসেই মাধাইয়ের কথাও শুনতে পেলাম। মাধাই, তুমি যে কথা বলছো সে মূর্তি কোথায় তৈরি হয়েছিল বলো তো? তখন আমরা অনেক ছোট ছিলাম ঠাকুরমশাই। ওই যে গ্রামে ঢোকার সময় দেখবেন একটা ছোট্ট মাঠের মতো রয়েছে, ওই গাছের তলাতেই সেই মূর্তি তৈরি হয়েছিল। শুনেছি তারপরে নাকি সেই ছেলেটির জ্বর কমে যায়। তারপর ওই পরিবার গ্রাম থেকে দূরে কোথাও চলে গিয়েছিল। ততক্ষণে যা বোঝার আমি যেন বুঝতে পেরেছি। তাহলে সেদিন ওই পথ ধরে গ্রামে ঢোকার সময় আমার যে এমন অবস্থা হয়েছিল তা অকারণে নয়। নিশ্চয়ই এত বছর পরে সে আবার আমার পিছু নিয়েছে, আর ভাগ্যের ফেরে আমি ঠিক এসে পড়েছি সেখানে যেখানে একসময় তার প্রতিষ্ঠা হয়েছিল। মাধাই আমার মুখের দিকে তাকিয়ে কিছু একটা আন্দাজ করতে পেরেছিল বোধ হয়, তাই সে বলল, কি কি হয়েছে বলুন তো ঠাকুরমশাই,
আপনার মুখটা এমন হয়ে গেছে কেন? না মাথাই, তেমন কিছু নয়। আসলে তুমি যে জড়াসুরের কথা বললে, সে কথা আমি এর আগেও একবার শুনেছি। আর সেই দেবতা কিন্তু বেশ ভয়ঙ্কর। তাকে তুমি অসুর বলছো বটে, সে কিন্তু আমাদের হিন্দু ধর্মে এক দেবতা রূপে তার পুরাণে অস্তিত্ব রয়েছে। সে যেমন অপদেবতা তেমন আবার দেবতাও বটে। মাথায় গ্রাম্য মানুষ, পুরাণের কথা সে শুনবেই বা কী করে? সেসব কথা সে নিজেও জানে না, তাই জড়াসুরের নামটা সে শুনলেও তার ব্যাপারে খুব বেশি জ্ঞান তার নেই। জড়াসুরকে সে অসুর ভেবেই চলেছে। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাথাইকে এ ব্যাপারে বুঝিয়ে বললাম। সবটা শুনে মাথাই বলল, তাই নাকি? এমন ব্যাপার তো আমি কখনো ভাবিনি। তাহলে সেই যে ছেলেটিকে জরাসুরে ধরেছিল সে নিশ্চয়ই ঠিক হয়ে গেছে। মাথাই, যে স্থানে জড়াসুর একবার প্রতিষ্ঠা হয়, সে স্থানে কিংবা তার আশেপাশে তার একটা প্রভাব সবসময় থেকে যায়। একটানা জ্বর থাকলে সেই জ্বর কমানোর জন্য তাকে ডাকা হয়, কিন্তু একটা জীবনের পরিবর্তে এসে নিয়ে যায় আরও একটা জীবন। নিশ্চয়ই তুমি যে পরিবারের কথা বলছো, তাদের মধ্যে পুজো করে যে পূর্ণ হতে দিয়েছিল, তার জীবন চলে গিয়েছে, তার বদলে বেঁচে উঠেছে সেই ছেলেটি। গোটা ব্যাপারটা যাতে কেউ বুঝতে না পারে, তাই তারা এখান থেকে চলে গিয়েছে। জড়াসুরের পুজো হওয়ার স্থান মাহাত্ম্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি কেন আবার এমন একটা অদ্ভুত অনুভূতিতে পড়লাম সেটাই বুঝতে পারছি না। আসলে কোনো কিছুই ভালোভাবে বুঝতে পারছিলাম না মাথায়। আমি কি বলবো সেটাও আমার মাথায় আসছিল না। হঠাৎ করে এমন একটা ব্যাপার যে কিভাবে তৈরি হলো তার কোনো কুল কিনারাও খুঁজে পাচ্ছিলাম না। বারবার একটা কথাই মনে হচ্ছিল, এর পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। এমন একটা কারণ রয়েছে যার জন্য হঠাৎ করে আমার আবার আরও একবার জ্বর দেখা দিয়েছে। কিন্তু এবার যদি তেমন জ্বর হয়, তাহলে জড়াসুরের পুজো করে তাকে সন্তুষ্ট করার মতো কেউই যে নেই। আমি নিজেও তার পুজো করার ব্যাপারটা ভালোভাবে জানি না। তারানাথ চুপ করতেই আমি আর কিশোরী অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সেই ছোটবেলায় যে বিপদ থেকে একবার ঠাকুর তারানাথের উদ্ধার পেয়েছে, সেই বিপদ কি আবার তার মাথায় এসে ঘুরতে শুরু করলো তাহলে? তারানাথ বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর বলল, মন যখন চঞ্চল হয়ে রয়েছে তখন একটা কথা আমার হঠাৎ করেই মনে এলো। জ্বর তো আমার অতি সামান্য হয়েছে, আর যে স্থানে আমি গ্রামে ঢুকেছিলাম সেই স্থানে জড়াসুরের মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল মাত্র। শাস্ত্রে লেখা রয়েছে, যে ব্যক্তির জ্বর খুব সহজে কমে না, তার জ্বর মা বাবার জন্য জড়াসুরের পুজো করানো হয়। সে ব্যক্তির জ্বর হওয়ার পেছনে কিন্তু জড়াসুরের কোনো হাত থাকে না। ঠিক যেমন কোনো বিপদ হলে আমরা ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করি সে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য, জড়াসুরের ব্যাপারটাও ঠিক তেমনই। সে আসলে জড় দেবতা। মূর্তির 3টে মুখ, 9টি চোখ, এই সমস্ত কিছুর জন্য সকলে ভয় পেয়ে তাকে অসুর ভেবে বসে। আরও একটা ব্যাপার ছিল যেটা আমি আরো পরে জানতে পেরেছিলাম, সেটা হলো জড়াসুর আসলে কিন্তু একা নয়। শাস্ত্রতে এমন অনেক শক্তির অপদেবতার দেবতার কথা লেখা আছে। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে জড়াসুর আসলে মাতা শীতলার স্বামী। আরও একটা দিন গ্রামের মধ্যে ঘুরে বেড়ালাম। জ্বর মাঝে মাঝে যেমন কমে আসছিল, তেমন মাঝে মাঝে বেড়েও আসছিল। তবে একটা ব্যাপার বুঝতে পারছিলাম, এই জ্বর ঠিক সেই ছেলেবেলার মতো। জ্বরে মাঝে মাঝে কাঁপুনি দিয়ে বেড়ে যায়, আবার কমেও আসে, কিন্তু পুরোপুরি ছেড়ে যেতে চায় না। সেদিন রাত্রে বাড়ির দাওয়ার কাছে বসে রয়েছি, বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে ছোটবেলার কথাই ভেবে চলেছি। ঠাকুরদা যদি এখন থাকতো তাহলে ঠাকুরদা কি করতো? জড়াসুরের মূর্তি তৈরি করতে গেলেই তো বিপদে পড়ব। তেমন মূর্তি আমি তৈরি করবই বা কি করে? তা করার জন্য আমার এমন কারোর সাহায্য নিতে হবে যে জড়াসুরের ব্যাপারে জানে। ঠিক সেদিনই হঠাৎ করে একটা খবর পেলাম মাথায়। গ্রামে ঘুরতে ঘুরতে খবর নিয়ে এলো যে সেই গ্রামের শেষের দিকে একটি ছেলের দিন কয়েক ধরে ভীষণ জ্বর হয়েছে। সেই জ্বর কিছুতেই কমছে না। তার কথা শুনে তাকে দেখতে গেলাম। মাটির ঘর, ঘরের বাইরে সে বাড়ির কর্তা দাঁড়িয়ে ছিল। আমরা যেতেই মাথায় আমার সাথে তার পরিচয় করিয়ে দিল।
লোকটি হাত জোর করে বলল, কি হচ্ছে ঠাকুর মশাই? আমি কিছুই বুঝতে পারছি না। দিন চারেক ধরে প্রবল জ্বর। তার কথা শুনে আমার কেমন যেন অবাক লাগলো। একটু চিন্তিত গলায় প্রশ্ন করলাম, আচ্ছা, জ্বর ঠিক কখন শুরু হয়েছিল? মানে প্রথম কখন বুঝতে পারলেন যে এমন জ্বর এসেছে? দিন চারেক আগে রাতের বেলা প্রথম ব্যাপারটা বুঝতে পেরেছিলাম। হঠাৎ করে রাত্রের দিকে ওর মায়ের ঘুম ভেঙে যায়। দেখা যায় ছেলের গায়ে প্রচণ্ড জ্বর এবং ঘুমের মধ্যে সে কিছু বিড়বিড় করছে। বিড়বিড় করে বলে চলেছে, আর জানলার কাছে কেউ যেন তাকে দেখছে, অথচ জানলার কাছে কেউ নেই। কথাটা শুনে আমি অবাক হয়ে মাথাইয়ের দিকে তাকালাম। মাথাইও দেখলাম আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। আমি যেটা ভেবেছিলাম সেটা মাথাইও নিজে বুঝতে পেরেছিল। যাই হোক, আর অপেক্ষা করলাম না, ঘরে গিয়ে ঢুকলাম। ঘরের মধ্যে কেমন একটা অদ্ভুত গন্ধ, গোটা শরীর কেমন যেন কেঁপে ওঠে সেই গন্ধে। একটা পুঁথিময় গন্ধ গোটা ঘরে ছড়িয়ে রয়েছে, তবে ঘরের মধ্যে কিন্তু তেমন কিছুই নেই। তার বাড়িতে ঘরের বিছানার মধ্যে ছেলেটি চুপচাপ শুয়ে রয়েছে। দেখা যায় প্রবল জ্বরে আচ্ছন্ন হয়ে ঘুমাচ্ছে, তবে ঘুমের মধ্যেই সে কিছু যেন বিড়বিড় করে চলেছে। তার বিড়বিড় করে বলা কথাগুলো আমি তেমনভাবে শুনতে পেলাম না বলে একটু এগিয়ে গেলাম। বিছানায় শুয়ে থাকা ছেলেটির গায়ে একবার হাত রাখলাম। হাত রেখে তাকে শান্ত গলায় বললাম, ঘুমিয়ে পড়ো বাবা, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। আমায় ওই কাজ করতে দেখে ছেলেটির বাবা অবাক হয়ে বলল, ঠাকুর মশাই, আমার ছেলে তো ঘুমিয়েই রয়েছে, আপনি আবার ওকে ঘুম পাড়াতে চাইছেন কেন? আমি জানি আপনার ছেলে ঘুমিয়ে রয়েছে, কিন্তু সে প্রবল জ্বরে আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়েছে। আমি তাকে শান্ত করে দেওয়ার চেষ্টা করছি, যাতে সে আমার প্রশ্নের উত্তর দিতে পারে। আমার কথায় মাথায় সেই লোকটি অবাক হয়ে ঘরের এক পাশে দাঁড়িয়ে রইল। ছেলেটার কিন্তু এবার নিঃশ্বাস আগের থেকে তীব্র হয়ে এসেছে, যেন সে শান্তিতে ঘুমিয়ে পড়েছে। আমি তার গায়ের উপর আবার হাত রাখলাম। তারপর মধুসুন্দরী দেবীর দেওয়া একটা ক্ষমতার প্রয়োগ করলাম। তার কপালের ঠিক মাঝখানে বুড়ো আঙুল ছুঁয়ে রেখে কয়েকবার গোপন মন্ত্র উচ্চারণ করে আস্তে আস্তে তার কানের কাছে মুখ নিয়ে বললাম, কি হয়েছে বাবা, কি হয়েছে? আমায় খুলে বলো। স্পষ্ট দেখতে পেলাম তার ঠোঁট কেঁপে উঠেছে, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বাইরে বেরিয়ে এলো না। ঘরের মধ্যে আলো রয়েছে, দিনের আলো জানলা দিয়ে ভেতরে ঢুকে এসেছে। সেই আলোয় তার গোটা শরীরে বিন্দু বিন্দু ঘাম জমে উঠতে দেখা গেল। তার কপালে ঘাম ভরে আসতে লাগলো। মাথাইয়া সেই লোকটি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে দেখছে। লোকটা এক হাতে এগিয়ে এসে চাপা গলায় ফিস করে বলল, কি হলো ঠাকুর মশাই? ওর কি শরীর খারাপ লাগছে আমার ছেলের? হ্যাঁ, ওর গায়ে তো ঘাম দেখা দিচ্ছে কেন? ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমার ভীষণ ভয় করছে। ঠাকুরমশাই, আমার ছেলের কি হলো? আমি একটা হাত তুলে তাকে থামিয়ে দিলাম, কিন্তু মুখে বলার মতো সময় এখনো আমার ছিল না। আমি মন্ত্র পড়ে চলেছি, আর একটু পরেই শুনতে পেলাম শুয়ে থাকা ছেলেটির দুটো চোখ আগের মতোই বন্ধ, তবে তার ঠোঁট নড়তে শুরু করেছে, আর সে বলে চলেছে কয়েকটা কথা। ও এসেছে, এসেছে ঠাকুর মশাই, দাঁড়িয়ে আছে জানলার কাছে দাঁড়িয়ে আছে। আমায় নিয়ে যাবে ঠাকুর মশাই। আমি আরো কয়েকবার চেষ্টা করলাম তার কাছ থেকে আরো কিছু শোনার, কিন্তু কে তাকে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, তার কিছুই কিন্তু জানা গেল না। সে যে প্রবল ভয় পেয়েছে সেটা বোঝা গেল। ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকা মাথাইয়ার সেই লোকটা প্রবল একটা আশঙ্কায় কেঁপে চলেছে। আমি নিজেও বুঝতে পারছি ছেলেটা যা বলে চলেছে সেটা সে বোধহয় তার অবচেতন মন থেকে বলছে। আমি তার গায়ে হাত রেখে সেই গোপন মন্ত্রের সাহায্যে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তবে সে আমায় শুনতে পাচ্ছে এবং সে আমার কথার উত্তর দিতে পারছে। প্রবল চিন্তা নিয়ে আমি আরও একবার তাকে প্রশ্ন করলাম, একটু ভালো করে দেখে আমায় বলো তো বাবা, জানালার কাছে কে দাঁড়িয়ে রয়েছে? সেদিন সে অনেক চেষ্টা করলো, তার ঠোঁট কেঁপে উঠল, একটা বিড়বিড় শব্দ আমি শুনতে পেলাম।
কিন্তু সেখান থেকে কোনো শব্দ উচ্চারিত হলো না। তারপর হঠাৎ করে তার বিড়বিড়ানিটা বন্ধ হয়ে গেল। আমি বুঝতে পারলাম সে হঠাৎ করেই ঘুমিয়ে পড়েছে। মনের প্রবল শক্তি প্রয়োগ করে এসে আমার কথার উত্তর দিচ্ছিল বলে হঠাৎই ক্লান্ত হয়ে পড়েছে। আমি আর সেখানে না দাঁড়িয়ে একবার জানালার দিকে তাকালাম। মাটির জানালার মধ্যে লোহার গড়া রয়েছে। বাইরে দিনের সূর্যের আলোয় চারপাশটা কেমন যেন ভেসে যাচ্ছে। কি হলো ঠাকুরমশাই, কিছু বুঝতে পারলেন কি? আমি কিছু একটা বুঝতে পেরেছিলাম, তবে আসলে যে কি হয়েছে তা অনুধাবন করতে পারিনি কখনো। তাই বললাম, এই ছেলেটির যে জ্বর হয়েছে সেটা কিন্তু স্বাভাবিক নয়। এ থেকে মুক্তি পাওয়ার উপায়ও খুব একটা সহজ হবে না। আচ্ছা, এই গ্রামে কি কোথাও শীতলা মায়ের মন্দির আছে, কিংবা আশেপাশে কোথাও? আগে না ঠাকুরমশাই, এই গ্রামে তো নেই। হ্যাঁ, তবে পাশের গ্রামে শীতলার একটা মন্দির রয়েছে। কিন্তু কেন ঠাকুরমশাই? আমার মনে হয় তোমাদের একবার সেখানে যাওয়া দরকার। সেখানে গিয়ে ওই মন্দিরে একবার পুজো দেওয়া দরকার এই ছেলেটির নামে। না হলে এত সহজে কিন্তু এই জ্বর কমবে না। কিন্তু ঠাকুরমশাই, জানালার কাছে ও যাকে দেখতে পাচ্ছিল সে কে? সম্প্রতি তোমাদের পরিবারের কেউ কি মারা গিয়েছে? মানে আমি বলতে চাইছি, এমন কিছু হতে পারে যাকে সে দেখতে পাচ্ছে আর ভয় পেয়ে তার এমন জ্বর এসেছে। হ্যাঁ ঠাকুরমশাই, আমার বউ মাত্র বছরখানেক আগে মারা গিয়েছে। তাহলে তাকেও দেখতে পারে সে। সে তো কিছুই বলতে পারল না সেভাবে আমায়। তবে আমার মনে হয় পুজো করলে এবং ছেলের দেখাশোনা ভালোভাবে করলে ওর বিপদ নিজে থেকেই কেটে যাবে। তুমি কি কিছু শুনেছ? তার চোখে ভয় জমে উঠল। বলল, একদিন সন্ধেবেলা ও বিড়বিড় করতে দেখে এসে দেখলাম যে সে জানলার দিকে তাকিয়ে বলছে, ওই ওই যে শিয়ালের মতো শরীর, ওর তিনটে মাথা, অতগুলো চোখ। ব্যাস, আমি এইটুকুই শুনেছিলাম মাত্র। বুঝতে পারলাম অবস্থা ভালো নয়, তাই যা করার আমাকেই করতে হবে। তারানাথ চুপ করতেই এবার কিশোরী বলে উঠল, কিন্তু ঠাকুরমশাই, আপনি যে বললেন জরাসুরের গল্প শোনাবেন, তাহলে হঠাৎ গল্পটা এরকম পাল্টে গেল কেন? গল্পের শেষটুকু এখনো বাকি আছে, বুঝলে? গল্পের শেষটুকু না শুনলে তোমরা পুরো গল্পটাই বুঝতে পারবে না। সেটা শোনো তাহলে। সেদিন তো তার বাড়ি থেকে চলে এলাম। মাধাইয়ের কাছেই রয়েছি। রাতের বেলা মন কেমন যেন করতে লাগলো। মনের মধ্যে কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, যা বলে বোঝাতে পারবো না। কি মনে হতে মাধাইয়ের বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে পড়লাম। তখন অনেক রাত হয়ে এসেছে। গ্রামের লোকেরা যে যার মতো তারা তাদের ঘরে ঘুমিয়ে পড়েছে। আকাশে চাঁদের আলো রয়েছে সামান্য। যার বাড়িতে আমায় মাধাই নিয়ে গিয়েছিল তার বাড়িটা খুব একটা দূরে নয়, গ্রামের শেষের দিকেই। আমি হাঁটতে হাঁটতে সেই পথে এগিয়ে যেতে লাগলাম। একটা ঠান্ডা হাওয়া মাঝে মাঝে ছুটে এসে আমার গোটা শরীরটা আরও শীতল করে দিচ্ছিল। অনেকক্ষণ পরে হাঁটতে হাঁটতে যখন তার বাড়ির কাছে গিয়ে পৌঁছালাম, তখন আবার সেই অনুভূতিটা আমার হঠাৎ করেই হলো, যে অনুভূতিটাই গ্রামে পা দেওয়ার সময় প্রথমবার আমার হয়েছিল। ঠিক সেই অনুভূতিটাই আমার হলো। আমি ধীরে ধীরে সেই জানালাটার কাছে এগিয়ে যেতেই দেখতে পেলাম একটা কালো ছায়া মতো জানালা থেকে হাতখানেকের দূরে দাঁড়িয়ে রয়েছে। আমার অবচেতন মন কেমন যেন করে উঠল, আর অদ্ভুত একটা গন্ধ বাতাসে পাওয়ার সাথে সাথেই আমি বুঝলাম যে সে এসে দাঁড়িয়েছে। যে এসে দাঁড়িয়েছে সে কোনো মানুষ নয়। আমার দেহ বন্ধন করাই ছিল, তাই ভয় খুব একটা ছিল না আমার। একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতেই চাঁদের আলোতে দেখতে পেলাম সেই ছায়া মূর্তি আমার দিকে ঘুরে তাকিয়েছে। আর সেই দৃষ্টি ভয়ানক, তা তোমাদের বলে বোঝাতে পারবো না। তার দুটো চোখ কেমন যেন সাদা আগুনের মতো জ্বলছে, আর তার মুখের ভাব দেখে আমার বুকের ভেতরটা পর্যন্ত কেঁপে উঠল। যেন একটা অদ্ভুত ফ্যাঁস ফ্যাঁচের চিৎকার আমি শুনতে পেলাম, আর তার সাথে সাথেই আমার চোখের সামনে থেকে সেই ছায়ামূর্তি কোথায় যেন মিলিয়ে গেল।
তবে সে মিলিয়ে যাওয়ার আগে আমি আরেকটা ব্যাপার দেখতে পেয়েছিলাম। যে ছায়ামূর্তি দাঁড়িয়ে ছিল তার কিন্তু গায়ের রং অনেকটা নীলচে। তার 3টে মাথা, ছোট হাত, 6টা পার, গোটা শরীরের পেছন দিকে কেমন কাটা রয়েছে। একটু পরেই ঘরের দরজায় একটা শব্দ হলো। যে লোকটিকে সকালে দেখেছিলাম সে দরজা খুলে হ্যারিকেন নিয়ে তাকে বাইরে আসতে দেখলাম। সে আমায় ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে একটু ভয়ার্ত গলায় চিৎকার করে বলে উঠল, কে কে অত রাতে ওখানে কে দাঁড়িয়ে? আমি ঠাকুরমশাই, সকালে তোমার বাড়িতে এসেছিলাম। সে আলো হাতে উঠোনের দিদিকে ততক্ষণে নেমে এসেছে। একটু কাঁপা গলায় বলল, ঠাকুরমশাই, এত রাতে আপনি এখানে? সব ঠিক আছে তো? ছেলেটা ঘুমের মধ্যে হঠাৎ কেমন করে উঠল, তাই আমি একটু বাইরে বেরিয়ে এসেছিলাম। তাছাড়া মনে হলো বাড়ির পাশে কেউ একটা এসে দাঁড়িয়েছে। আমি ততক্ষণে হাঁটতে হাঁটতে তার দিকে এগিয়ে গেছি। সে হ্যারিকেনের আলোয় আমায় একবার ভালো করে দেখে নিল। তারপর তার মনের ভয়টা একটু দূর হলো। তার সাথে ঘরের ভেতরে ঢুকে দেখি ছেলেটা যেন বিছানার উপর ছটপট করে চলেছে আর মুখে কি যেন বলছে। আমি অন্ধকার ঘরের মধ্যে হ্যারিকেনের আলোয় তার বিছানার দিকে খানিকটা এগিয়ে গেলাম। তারপর মাথাটা নামিয়ে তার মুখের কাছে নিয়ে যেতে সে যেন বলে উঠল, চলে যা এখান থেকে, চলে যা, আর আসিস না। ব্যাপারটার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। তাই হঠাৎ করে কেমন যেন সরে এলাম। আমার পেছনে দাঁড়িয়ে থাকা লোকটার সাথে একটা ধাক্কা লাগায় তার হাতের লণ্ঠনটা একবার কেঁপে উঠল। সে একটু ভয় পেয়ে বলে উঠল, কি হলো ঠাকুরমশাই, কি হলো আপনার? সে রাতে তাকে আর কিছুই বললাম না। পরদিন সকালে মাদাইকে নিয়ে সেই গ্রামের পাশের গ্রামে মা শীতলার মন্দির প্রদর্শন করে এলাম। তারপর বাড়ি ফেরার পথে মাদাইকে সমস্ত কথা খুলে বললাম। জ্বর হলে যেমন জড়াসুরের পুজো করে তাকে সন্তুষ্ট করা যায়, ঠিক তেমনভাবে মা শীতলার পুজোর মাধ্যমে সে জ্বর কমিয়ে আনা যায়। বিশেষ কিছু ক্ষেত্রে জড়াসুরের পুজো করতেই হয়, কিন্তু এই ক্ষেত্রে সে পুজো না করলেও চলবে, তা আমি বুঝতে পারছিলাম। তাই মাদাইকে বলে সেই মন্দিরে একবার ওই ছেলেটির নামে পুজো দেওয়ার ব্যবস্থার সমস্ত কিছু করেই রাখলাম। পরদিন সেই ছেলেটিকে নিয়ে সেই মন্দিরে গেলাম পুজো দেওয়ার জন্য। পুজোর সমস্ত ব্যবস্থাই হলো। ছেলেটির জ্বর তখনও বেশ রয়েছে। কোনো রকমে এসে ঘোলাটে লাল চোখে তাকিয়ে সমস্ত কিছু দেখে চলেছে। পুজো প্রায় শেষ হয়ে এসেছে, এমন সময় একটা কাণ্ড ঘটে গেল। কোথা থেকে যেন একটা মরা কাক এসে পড়ল মন্দিরের বাইরের উঠোনের মধ্যে। মাথায় তাড়াতাড়ি বাইরে যাওয়ার জন্য উঠে পড়েছিল, কিন্তু আমি তাকে বারণ করে দিলাম। বললাম, চুপ করে এখানে বসে থাকো, একদম বাইরে যাবে না। কিন্তু ঠাকুরমশাই, মরা কাকটা ওখানে এলো কি করে? তা তোমার জানার প্রয়োজন নেই। আমরা যেটা করতে এসেছি সেটা করে এখান থেকে চলে যাব। এদিকে ছেলেটি অদ্ভুতভাবে মন্দিরের চাতালে চিৎকার করে চলেছে। তার বাবা ভয় এগিয়ে যেতে চাইছিল, আমি তাকে আটকালাম। মাদাই আর আমি একভাবে তাকিয়ে দেখতে লাগলাম। তার শরীর মন্দিরের মধ্যে যেন আচারি পাচারি দিয়ে চলেছে। যে পুরোহিত পুজো করছিল সেও কেমন যেন অবাক হয়ে গেছে, তবে পুজো সে থামায়নি। ছেলেটির বাবার চোখ থেকে নেমে এলো জল। যেভাবে হঠাৎ করে শুরু হয়েছিল তেমন হঠাৎ করেই শেষ হয়ে গেল চিৎকার। হঠাৎ করেই কেমন যেন সব শান্ত হয়ে গেল। আমরা সবাই মন্দির থেকে বেরিয়ে এলাম। ছেলেটি ততক্ষণে জ্ঞান হারিয়েছে। আমি মাথা তুলে মা শীতলার মূর্তিটার দিকে তাকালাম। কোনো রকমে পুজো শেষ করে সেই ফুল ছেলেটির মাথায় ছুঁয়ে আমরা সেখান থেকে বাড়ি ফেরার পথে রওনা দিলাম। দেখতে দেখতে সেই ছেলেটির জ্বর কিন্তু কমে এলো। সে আর কিছুই দেখতে পেল না। তবে এর মধ্যে দুদিন রাত্রের বেলা আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। আমি দেখেছিলাম আমি যে ঘরের বিছানায় শুয়ে রয়েছি তার পাশে আমার মাথার কাছে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। ঠিক যেন জানালাটা আমার মাথার কাছে, আর সেই জানালার বাইরে দাঁড়িয়ে কেউ আমায় দেখে চলেছে। আমি যখনই মাথা তুলে পেছনের দিকে তাকাই তখনই দেখতে পাই যে দাঁড়িয়ে রয়েছে তার গোটা শরীর নীল রঙের। তার 3টে অদ্ভুত দর্শন মাথা, আর তার গোটা শরীরে মোট 9টি চোখ। তার মুখের অদ্ভুত হাসি যেন আমায় লক্ষ্য করে কিছু বলে চলেছে।
যেন সে বলেছে, আমি আবার ফিরে আসবো, আমি আবার ফিরে আসবো। স্বপ্নটা দেখতে দেখতে মাঝপথেই আমার ঘুম ভেঙে যাচ্ছিল। কিন্তু যেদিন ছেলেটি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করলো, সেদিন থেকে স্বপ্নটা কোথায় যেন চলে গেল। তারপর সেই গ্রামে আরও কয়েকদিন ছিলাম আমি। তারপর আমি সেখান থেকে চলে এসেছিলাম। হঠাৎ করেই আমার জ্বর কেন হয়েছিল আর সেই জ্বরের সাথে ছেলেটির যে কী সম্পর্ক রয়েছে তা তখন আমি বুঝতে পারিনি। তারানাথ চুপ করতে আমি আর কিশোরী দুজনেই কৌতূহলী হয়ে পড়লাম। গল্পটা বলল বটে, কিন্তু কোথায় যেন পুরোটা শোনা হলো না। তাই বললাম, কিন্তু আপনি এর মধ্যে জরাসুরকে কোথায় পেয়েছিলেন? তারানাথের মুখে একটা রহস্যময় হাসি দেখা গেল। সেই হাসিটা মুখে জিয়ে রেখে তারানাথ বলে উঠল, জরাসুরের নামেই শুধু অসুর হয়েছে, আসলে সে তো দেবতা। তাকে যে মন্দিরে পাওয়া যাবে। মা শীতলার মন্দিরে এক কোণে ছোট্ট একটা জরাসুরের মূর্তি আমি দেখতে পেয়েছিলাম। সে মূর্তি কে তৈরি করেছিল, কেন তৈরি করেছিল, তার কোনো কিছুই আমি জানতাম না। তবে তার মূর্তি সহজে দেখতে পাওয়া যায় না। সেই মন্দিরে আমি তার মূর্তি দেখতে পেয়েছিলাম, আর এটাও বুঝতে পেরেছিলাম কোনো এক অদ্ভুত উপায়ে গ্রামে পা দেওয়ার সাথে সাথেই ওই ছেলেটির বিপদ আমি অনুভব করতে পেরেছিলাম। বোধহয় অনেক বছর আগে আমার সাথে জরাসুরের যে সম্পর্ক হয়েছিল এক রাত্রের পুজোর মাধ্যমে, সে আরও একবার নতুন করে চেয়েছিল আমাকে দেখা দিতে। কিন্তু আমি সে পুজোর কথা ভালোভাবে জানতাম না। সে পুজোর আঘাত ঘটলে ক্ষতি হতো আরও বেশি। তাই তো আর মনোবাঞ্ছা পূর্ণ হয়নি। তবে সব কিছুই সহজভাবে মিটে গেলেও গ্রাম ছেড়ে আসার সময় আরও একবার সেই শীতলা মায়ের মন্দিরে আমি গিয়েছিলাম, আর সেখানে গিয়ে দেখতে পেয়েছিলাম। তারানাথ কথা বলতে বলতে বন্ধ দরজার দিকে তাকিয়ে স্থির হয়ে রইল। আমি আর কিশোরী অবাক হয়ে বসে রয়েছি। একটু পরেই তারানাথ বলল, সেদিন কিন্তু মন্দিরে কোথাও আমি জরাসুরের মূর্তি খুঁজে পাইনি। এমনকি সেই গ্রামে কেউ জরাসুরের কথা শুনেছে বলে আমায় মনে করে বলতেও পারলো না। আমার কেমন যেন মনের মধ্যে হতে লাগলো, সেদিন ছেলেটির বাড়ির বাইরে অন্ধকারের মধ্যে আমি যাকে দেখতে পেয়েছিলাম সে আসলেই কোনো সাধারণ ছায়া মূর্তি ছিল তো নাকি অন্য কিছু ছিল। তারানাথ গল্প শেষ করতে আমরা উঠে দাঁড়ালাম। একদম শেষে তারানাথ যেন স্বগতির মতো বলল, জীবনে অনেক প্রশ্নের উত্তর আমি নিজেও এখনো পাইনি। তবে সেগুলো নিয়ে খুব বেশি চিন্তা করিনি, কারণ আমাদের ভাগ্য আগে থেকে ঠিক করা রয়েছে। তাই তার বাইরে যে কিছুই হবে না। আমাদের ভাগ্যে আজ গোটা দিন বৃষ্টির মধ্যেই হেঁটে যাওয়া ছিল। তাই আমরা বাইরে পা রাখতেই বুঝতে পারলাম বৃষ্টিটা আবার জোরে নামতে শুরু করবে।